আসসালামু আলাইকুম শাকিল ভাই। ওয়ালাইকুম সালাম ইরফান। কেমন আছো তোমরা? হঠাৎ কি মনে করে আবার আমার আস্তানায় দেখা করতে আসলা? তা দাঁড়ায় রইলা কি ইরফান? বসো। লিয়াকত, আমার অস্ত্র আনার তাহলে কি ব্যবস্থা করলা? পরে তো আর কিছুই আমারে জানাইলে না। অস্ত্রগুলো তো যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে আসা দরকার। অস্ত্রগুলো আনলে আমি কোপা শামসুর উপর আক্রমণটা করতে পারি। ওই বিষয়ে আলোচনা করার জন্য ইরফান আর আমি আসলাম এই জায়গায়। তা আপনার যে ঢাকা আক্রমণ করার প্ল্যান ছিল, ওইটা কি করলেন? তাহলে কবে আপনি ঢাকা আক্রমণ করার প্রস্তুতি নিতে চাচ্ছেন? ভিতরে অলরেডি বোমা বানানোর কাজ চলতেছে। কাজটা হয়ে গেলেই আমরা ঢাকা শহর আক্রমণ করে বসব। দেশের যে পূর্ণ জনবহুল এলাকা রয়েছে সেইগুলোতে আমরা বোমাবাজি করে দেশে একটা আতঙ্ক তৈরি করতে চাইতেছি। শোনেন, নাগরিক পার্টির সভাপতি তরিকুলের সাথে আমার আলোচনা হয়েছে। ওরা অতি তাড়াতাড়ি সরকার পতন করার জন্য দেশে বড় ধরনের একটা আন্দোলন তৈরি করতে যাচ্ছে। আপনারা ওদের আন্দোলনের সাথে যুক্ত হয়ে দেশে এই অরাজকতাটা সৃষ্টি করবেন। আর এই ফাঁকে আমরা অস্ত্রগুলো দেশে ঢুকাবো। আমরা সব রকমের প্রস্তুতি নিয়ে এসেছি। যখন আপনারা আক্রমণ করবেন সেই ফাঁকে আমরা অস্ত্রগুলো দেশে চালান করে ফেলব। নাগরিক পার্টির সভাপতি তরিকুল কি আমাদের সঙ্গে নিয়ে এই আন্দোলনটা করবে? উনি কি আমাদেরকে সঙ্গে নিতে চাইবে নাকি? সেটা আবার শুনে দেখছো তো ওর কাছে। আমরা যেভাবে আন্দোলনটা করতে চাইতেছি, এতে করে তো দেশ এবং জনগণের অনেক ক্ষতির সম্মুখীন হইতে হইব। উনি তো রাজনৈতিক নেতা, উনি কি এই ধরনের ক্ষতি চাইবে দেশের? কি যে বলেন না, তরিকুলের হচ্ছে ক্ষমতা দখল করার পরিকল্পনা। এতে ওর যা যা করণীয় সব কিছু ওই করতে পারে। দেশের ক্ষতি হলো না লাভ হলো সেটা ওর দেখার সময় নাই। ওর একমাত্র উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা দখল করা এবং কোপা শামসুকে ধ্বংস করা। এতে ওর যা যা করণীয় সবই ওই করবে। দেশের কি হলো না হলো সেই দিকে ওর কোনো নজর নেই। অচিরেই আমরা তরিকুলের সাথে আপনার একটা মিটিং করার ব্যবস্থা করতেছি। তাহলে তাই করো তোমরা। ওর সাথে আমার একটা মিটিংয়ের ব্যবস্থা করো। যদি ও আমাদেরকে সাহায্য করে তাহলে আমাদের কাজ করা আরও সহজ উপায় হয়ে যাইব। ওদের ছেলেপেলেদের সাথে আমাদের ছেলেপেলে মিশা যায়া ঢাকা শহরের বিভিন্ন স্থানে বোমাবাজি করতে পারবে অতি তাড়াতাড়ি। তাহলে মিটিংটা করার একটা ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, অতি তাড়াতাড়ি আমরা বৈঠকটা ফিক্সড করতেছি। আজকে তাহলে উঠলাম। আর এইখানে সাবধানে থাকেন, কোনোভাবেই যেন আপনাদের এই খবর বাইরে লিক না হয়, তাহলে কিন্তু আপনারা ধরা পড়ে যাবেন। আসসালামু আলাইকুম তরিকুল ভাই। ওয়ালাইকুম সালাম। জব্বার আইসো, বসো। তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে। বলেন তো দেখি ভাই, হঠাৎ এরকম জরুরিভাবে ডাইকা পাঠালেন কেন আমারে? কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে ভাই? শোনো, আমরা আবার নতুন করে যে আন্দোলনটি করার প্ল্যান করেছিলাম ওটা এখন বাস্তবায়ন করার সময় এসেছে। অতি তাড়াতাড়ি আমাদেরকে ঢাকা শহর অবরোধ করতে হইব, যাতে জনতা পার্টিকে আবারও চাপে ফেলা যায়। তুমি সব ধরনের প্রস্তুতি নাও। আমরা নতুন করে আবার
আন্দোলনে নামার চিন্তা ভাবনা করতেছি। ভাই, আন্দোলনে যে নামার চাইতেছেন, জনতা পার্টির জন্য তো মাঠে টিকায় যায় না। জনতা পার্টি তো আমাদেরকে মাঠে নামার আগেই মাঠ থেকে আউট করে দেয়। নেতাকর্মীদেরকে বিভিন্ন রকমের হামলা জামলা মামলা দিয়া সকলকেই জেলে বন্দি করে রেখেছে। এই মুহূর্তে আমরা কি শক্ত কোনো পদক্ষেপ নিতে পারবো ভাই? আন্দোলনে নাইমা উল্টা আরও মামলার শিকার হব না তো? শোনো জব্বার, এবার জনতা পার্টিতে গ্রুপিং চলতেছে। এটাই আমাদের জন্য পারফেক্ট সময় হবে ওদেরকে বিপদে ফেলার। তাছাড়া আমি স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই লিয়াকতের সাথে বলছিলাম আজকে, ওরা কোনো রকমের কোনো প্রতিরোধ গড়ে তুলবে না, বরং ঢাকা শহর অবরোধ করাতে ওরা আমাদেরকে গোপনে সাহায্য করে যাবে। তোমরা মোহাম্মদপুর দিয়ে প্রথম আক্রমণটি শুরু করবে, কারণ ওইখানেই জনতা পার্টির মেন ঘাঁটি হচ্ছে মোহাম্মদপুরের এরিয়া। আর ওই দায়িত্বে আছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মতির ছোট ভাই লিয়াকত এবং হাদি সিদ্দিক এর ছেলে ইরফান। আর ওদের সাথেই আমি ডিল করেছি, ওরা ওইখানে আমাদেরকে কোনো রকমের কোনো প্রতিরোধমূলক আচরণ করবে না। আমরা যদি একবার মোহাম্মদপুরের এরিয়াটা দখল করতে পারি, তাহলে আমরা পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণ নিতে পারবো অচিরেই। ভাই, আমরা যদি মোহাম্মদপুর আমাদের দখলে নিতে পারি, তাহলে অচিরে আমরা পুরো ঢাকা শহর আমাদের নিয়ন্ত্রণ নিতে পারবো। প্রতিবার তো মোহাম্মদপুরে আমরা প্রতিরোধের শিকার হই। এবার যদি লিয়াকত বা হাজি সিদ্দিকের ছেলে আমাদেরকে বাধা না দেয়, তাহলে মোহাম্মদপুর আমরা অতি তাড়াতাড়ি আমাদের দখলে নিতে পারবো। আর এই সাইড যদি দখলে নিতে পারি, তাহলে আমরা পুরো ঢাকা শহরের নিয়ন্ত্রণও নিতে পারবো। না, সেই ডিল তো আমরা করে ফেলেছি। কোনোভাবেই মোহাম্মদপুরে আমরা আর কোনো রকমের প্রতিরোধের শিকার হব না। ওইটা আমরা ইজিলি দখল করতে পারবো। শুধু মোল্লা গ্রুপকে আমাদের জামিনে যে কোনো উপায়ে বের করতে হবে, তাহলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে। আর আমরা যদি ঢাকা শহর অবরোধ করে ফেলতে পারি, তখন সারা বাংলাদেশ আস্তে আস্তে অবরোধ করতে বেশিক্ষণ সময় লাগবে না। জনতা পার্টিকে এবার চারদিক দিয়ে চেপে ধরতে হবে। জনতা পার্টিতে এখন ভাঙনের সুর চলতেছে। কোপা শামসু গ্রুপিং রাজনীতি করতেছে সবাই চায় যে কোপা শামসুকে যেন জনতা পার্টি থেকে সরানো হয়। এটাই আমাদের মোক্ষম সুযোগ। ভাই, এবার শামসুই তো সবচাইতে বড় ঝামেলা। ওর জন্যই তো প্রতিবার আমরা আন্দোলনে সফল হইতে পারি না। শামসুরে যদি জনতা পার্টি থেকে সরাইতে পারতাম, তাহলে এতদিন জনতা পার্টিকে পথে নামানো আমাদের পক্ষে কঠিন কোনো কাজ হতো না। যদি শামসুরে একবার জনতা পার্টি থেকে কোনোভাবে সরানো যায়, তাহলে সরকারকেও আমরা সরাতে পারবো। তোমারে কি বললাম আমি? জনতা পার্টিতে ভাঙনের সুর চলতেছে। যদি আমরা এবারের আন্দোলনে সরকার পতন নাও করতে পারি, তবুও আমাদের জন্য এই আন্দোলনটা লাভজনক হবে। কারণ এবার আন্দোলনটা লাগলে সম্পূর্ণ দোষ কোপা শামসুর উপর যায় পড়বে। জনতা পার্টির প্রেসিডিয়াম সদস্যরা কোপা শামসুকে দেখতে পারে না, তখন প্রেসিডেন্ট বাধ্য হয়েই কোপা শামসুকে জনতা পার্টি থেকে বহিষ্কার করবে। আর পরবর্তীতে আমরা আন্দোলন করে তখন জনতা পার্টিকে ক্ষমতাচ্যুত করতে পারবো। কারণ তখন আর কোপা শামসুর প্রতিরোধ মুখোমুখি আমাদের হতে হবে না। তাই এবার আমরা আন্দোলনে আশা করি 100% লাভবান হবই। তুমি ছেলে পেলে খবর দাও। আচ্ছা ভাই, ঠিক আছে, তাহলে আমি
ছেলেপেলেদেরকে খবর দিচ্ছি। ওদেরকে একত্রিত করে আমরা 2-1 ভিতরেই আন্দোলনে নেমে পড়ব। আর শোনো, অ্যাডভোকেট মুজাম্মেল হককে আমার সাথে একটু দেখা করতে বইল তো। ওনার সাথে আমার জরুরি আলোচনা করা আছে। দেখি এবার শুনানিতে কোনোভাবে মোল্লা গ্রুপকে জামিনে মুক্তি করাইতে পারি কিনা। ওদেরকে যদি জামিনে একবার মুক্তি করাইতে পারতাম তাহলে সবচাইতে বেশি ভালো হইতো। তাই মুজাম্মেলকে আমার সাথে একটু সাক্ষাৎ করতে বইল। দেখি ওনার সাথে কথা বইলা কোনোভাবে জামিন করানো যায় কিনা। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি অ্যাডভোকেট মুজাম্মেল হককে আপনার সাথে দেখা করতে বলবনি ভাই। আপনি সরাসরি ওনার সাথে আলোচনা কইরা নিয়েন। কি ব্যাপার হাজি, কোথায় গিয়েছিলা তুমি? কতক্ষণ যাবৎ তোমাকে খুঁজতেছি, কোনো জায়গায় তোমার কোনো খোঁজ খবর নাই, মতিও নাই। তোমরা দুইজনে মিলা কোথায় গিয়েছিলা হঠাৎ? না না ভাই, আমরা তো বারান্দার ওইদিকে ছিলাম। মতি আর আমি ওইখানেই আলোচনা করলাম। তা কি ব্যাপার, এত ইমার্জেন্সি আমাদের তলব করতেছেন কেন আপনি? জরুরি কি কোনো খবর আছে নাকি বাইরে থেকে ভাই? হাজি, কিছুক্ষণ আগে অ্যাডভোকেট মুজাম্মেলের সাথে সাক্ষাৎ করলাম। আমাদের জন্য ওকালতনামা নিয়ে আইছে উনি, কাউন্টারে রাখা আছে। রবিনরে পাঠাইছি ওকালতনামা নিয়ে আসার জন্য। ওইখানে মতি আর তোমার সাইন করে দিতে হইব। আগামী রবিবার আমাদের শুনানির ডেট পড়ছে আবার। দুরু ভাই, এই সমস্ত ওকালতনামায় সাইন করে আর কি হইব? ডেটের পর ডেট চলে যাইতেছে, কিন্তু জামিনের নামে ঠনঠনা। কোনো ডেটেই মুজাম্মেল তো আমাদেরকে জামিন করাইতে পারতেছে না। ও এত বড় মাপের একজন উকিল হইয়াও আমাদেরকে এইভাবে জেলে ফালায় রাখতেছে, জামিন করাইতে পারতেছে না। ওরে বার কাউন্সিলের সভাপতি বানাই দেখি ভুল হয়েছে। লোকটা কোনো কাজেরই না, শুধু আলগা চাপা পিটাইতে পারে, কাজের বেলায় কোনো কিছুই করতে পারে না এই মুজাম্মেল। হাজি, মুজাম্মেল রে এই জায়গায় দুইসা কোনো লাভ নাই। সরকারই তো আমাদের জামিন চায় না, যার কারণেই কোনোভাবেই জামিন হইতেছে না। তবে হাজি, এবার আমাদের জামিন হইব, এটা তুমি 100% নিশ্চিত থাকো। কারণ এবার প্রেসিডেন্টও নাকি আমাদের জামিন চাইতেছে। আর দলের ভিতরেও গ্রুপিং শুরু হয়ে গেছে। বিভিন্ন নেতাকর্মী কোবা শামসুর একক ছত্র আধিপত্যের কারণে কোবা শামসুর বিরোধিতা করতেছে। তারা সকলেই চায় আমাদের যেন এবার জামিনটা হয়ে যায়। কোবা শামসু তো আমাদেরকে জনতা পার্টি থেকে মাইনাস করছেই একক ছত্র আধিপত্য বিস্তার করার জন্যই। এখন নেতাকর্মীরা গ্রুপিং করে কেন? যখন আমাদেরকে জেলে নিয়ে আসা হলো তখন তো আর কেউ কোনো রকমের কথা বলে নাই। এখন সবার স্বার্থে টান লাগছে আর আমাদের পক্ষে কথা বলতেছে, তাই না? সব শালাই হচ্ছে বেঈমান। এই জনতা পার্টির জনকে টিকিয়ে রাখার জন্য এত কিছু করলাম, আর শেষ পর্যন্ত আমাদের জায়গা হলো এই জেলখানা। আফসোস করে কি করবা হাজি, কপালে যা লেখা ছিল তাই হয়েছে। ওইগুলো নিয়ে কথা বইলে আর কোনো লাভ নাই। তবে এবার যে আমাদের জামিনের সম্ভাবনা আছে সেটাতে শিওর থাকো। আর মতির জন্য তো অনেক বড় একটা সুখবর আছে। মতির জন্য আবার কি সুখবর আসলো এই জেলখানার ভিতরে? মতির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য যে ডিআইজি মঞ্জুরুল আর ওসি খালেককে
কোবা শামসু গ্রেপ্তার করেছিল ওদেরকে তো আইজি জেলের ভিতরেই পয়জন খাইয়ে হত্যা করেছে। এখন আর মতির বিরুদ্ধে সাক্ষী দেওয়ার মতো কেউ জীবিত নাই। তবে আইজি গ্রেপ্তার হয়েছে কোপা শামসুর কাছে। যাক, অনেক ব্যাড নিউজের ভিতরে একটা তাহলে সঠিক খবর পাওয়া গেল। শোনো হাজি, রবিন ওকালিয়তনামা নিয়ে আসলে পরে স্বাক্ষর করে দিও। আমি ভিতরে গেলাম, আর মতিকেও বলবে স্বাক্ষর করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম ওসি সাহেব। তা মাস্টার সাহেব, দাঁড়ায় রইলেন কেন? বসেন। তা চেয়ারম্যান সাহেব, আপনি কেমন আছেন? ইদানিং তো আপনাকে থানার দিকে দেখাই যায় না। আজকে তাও মাঝে মধ্যে থানায় আসতেন, এখন তো তাও আসেন না। আমাদেরকে কি একেবারে ভুলে গেছেন নাকি চেয়ারম্যান সাহেব? না না ওসি সাহেব, ইদানিং একটু ইউনিয়ন পরিষদের কাজ নিয়ে ব্যস্ত আছি তো, যার কারণে এই দিকে আসা হয় না। আপনার মতো তরুণরা যদি এভাবেই সমাজের দায়িত্বগুলো গ্রহণ করত, তাহলে আর দেশে এতটা অপরাধ প্রবণত হইতো না। আপনার মতো চেয়ারম্যান প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে দরকার। আপনি খুবই দায়িত্ববান এবং সেন্সিটিভ একজন চেয়ারম্যান। আপনাকে আমি ব্যক্তিগতভাবে খুবই পছন্দ করি। সবই হয়েছে ওসি সাহেব শামসু ভাইয়ের কারণে। শামসু ভাইয়ের সাথে থাকতে থাকতে তার ন্যায় নীতি এবং আদর্শগুলো আমার ভিতরেও কিছুটা ধারণ করার চেষ্টা করি। তা ওসি সাহেব, আরিফকে আপনারা কোথায় রেখেছেন এখন? পরে কি আর আরিফের সাথে কোনো রকমের কোনো কথা বলছিলেন? না না মাস্টার সাহেব, ওর সাথে আর কোনো কথা বলি নাই। আপাতত ওরে কাস্টডিতেই বন্দি করে রাখছি। বিকেলে ওর সাথে আবারও বসবো। আপনি মিয়া এতটা দায়িত্বজ্ঞানহীন কাজ করবেন, এটা আমি কোনোভাবে আপনার কাছ থেকে আশা করছিলাম না। একজন রিমান্ডে থাকা আসামির কাছ থেকে আপনারা তথ্য বের করার চেষ্টা করতেছেন। এই ঘটনার সাথে যে কেউ জড়িত থাকতে পারে সেটা জানা সত্ত্বেও আপনারা কিভাবে তোতা এবং শফিকের সাথে ওর দেখা করতে দিলেন? ওরা যদি ভিতরে কোনো কিছু শিখিয়ে দিয়ে আসে বা ওকে যদি কোনো কিছু খাওয়িয়ে হত্যা করার চেষ্টা করে, এর দায়ভার কে নিবে বলেন তো দেখি ওসি সাহেব? আপনারা কোন আক্কেলে ওর সাথে শফিক এবং তোতার দেখা করতে দিলেন? আপনারা কি এমনি এমনি পুলিশ অফিসার হয়েছেন নাকি? মাথায় কি কোনো কিছু নাই আপনাদের? আসলে মাস্টার সাহেব, বিষয়টা তো আমি আর এতটা গভীরভাবে পর্যবেক্ষণ বা চিন্তা করে দেখি নাই। ওনারা নেতা সাহেব, এই হিসাবে ওনাদের মান সম্মান দিকে তাকিয়েই এই কাজটা আমি করছিলাম। কিন্তু এখন আসলে বুঝতে পারতেছি যে বিষয়টা একদম ঠিক হয় নাই। আমি খুবই দুঃখিত এই বিষয়টা নিয়ে। আমি বুঝতে পারি নাই যে এতটা জটিল হইতে পারে। আরিফের বিষয়টা ওসি সাহেব খুবই সেন্সিটিভ। এটা নিয়ে উপর মহল পর্যন্ত জানাজানি হয়ে গেছে। শামসু ভাই নিজে বিষয়টা তদারকি করতেছে। তাই আপনাদের এই বিষয়টা নিয়ে খুবই সিরিয়াস থাকতে হইব। শুধু আরিফ না, আমাদের ধারণা যে ওর সাথে এই ঘটনায় আরও নেতাকর্মীরাও জড়িত থাকতে পারে। তাই ওর কাছ থেকে আপনাদের সঠিক তথ্যটাই বের করতে হইব। কোনো রকমের কোনো যেন গড়বড় না হয়।
সেই দিকে লক্ষ্য রাখবেন। রিমান্ডে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করবেন। আমারও ধারণা এই ঘটনার সাথে নেতাকর্মীরাও জড়িত থাকতে পারে। যে এই ঘটনার সাথে জড়িত থাক না কেন, তাদের চেহারা জাতির সামনে আনতে হইব। জনগণের এতগুলো টাকা মেরে দিছে, অবশ্যই এটার সঠিক একটা বিচার হওয়া দরকার। আপনি রিমান্ডে ওদেরকে কে কে সাহায্য করছে এই ঘটনার সাথে আর অন্য কেউ জড়িত আছে কিনা সেটা ভালোভাবে খতিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে মাস্টার সাহেব, এই ঘটনার সাথে যদি অন্য কেউ জড়িত থাকে তাহলে সেটা আরিফের মুখ দিয়ে অবশ্যই আমি স্বীকার করাবো। আপনারা এই বিষয় নিয়ে কোনো টেনশন করবেন না। ওর সাথে যেই যেই জড়িত থাক না কেন সকলের মুখোশ উন্মোচন করে ছাড়বো। আরিফকে দিয়ে আমি কথা বের করে ছাড়বই। আজকে বিকেলেই ওর সাথে আবার আমি বসতেছি। আপনারা এই বিষয় নিয়ে কোনো রকমের কোনো টেনশন করিয়েন না। তদন্ত সঠিকটাই হইব, কোনো রকমের কোনো ছাড় দেওয়া হইব না। আচ্ছা ঠিক আছে, থাকেন তাহলে আপনারা। আমি আর আরিফের সাথে দেখা করলাম না। আপনাকে যা বললাম সেইভাবে আপনি কাজ করেন। এখন তাহলে আমরা আসি। পরে কি হয় না হয় সেই আপডেট আমাকে জানাবেন। আরিফ যদি কারো নাম স্বীকার করে তাহলে তাকে গ্রেপ্তার করতে 1 মিনিটও দেরি করবেন না, সাথে সাথে তারে গ্রেপ্তার করে ফালাইবেন। উঠলাম তাহলে, পরে আবার কথা হবে নি। শোনটেরা, তোতার সাথে আলোচনা করতে হইব। ওরা কি উদ্দেশ্য নিয়ে আরিফের সাথে দেখা করতে গেছে সেটা আগে ওর কাছ থেকে জানতে হইব। আমার কাছে অনুমতি না নিয়ে ওরা কোন আক্কেলে আরিফের সাথে দেখা করতে গেল? এখানে ওদের স্বার্থটা কি? ওরা তো আর খালি খালি এমনি আরিফের সাথে দেখা করতে যায় নাই। অবশ্যই ওদের এই জায়গায় কোনো না কোনো উদ্দেশ্য ছিল। সেটা তোতাকে দিয়া বের করব। তোতার সাথে আলোচনা করতে হবে। তোতারে ফোন করে আমার চেম্বারে আসতে বল। না চাচা, এই ওসির কার্যক্রম আমার পছন্দ হইল না। এই ওসির জন্যই মনে হয় তদন্তরা সঠিকভাবে হইব না। ওরা নিশ্চয়ই যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে আরিফকে দিয়া সেইটা ধামা চাপা দিয়া ফেলাইছে। আরিফকে দেখবেন এমন সেট আপ দিব যে আরিফ জীবনেও ওদের নাম স্বীকার করব না। এই ওসির কারণেই এই সঠিক তদন্তরা বের করতে পারলাম না। যদি ওরা এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলেও প্রমাণ ছাড়া তো আর ওদেরকে কোনো কিছু বলা যাইতেছে না। দেখা যাক কি হয় সামনে। আরিফকে যেহেতু ধরা হয়েছে সেহেতু অবশ্যই অপরাধীদের নাম বের করা যাইব। 2 দিন আগে আর পরে অপরাধ করে কেউ বেশি দিন লুকায় রাখতে পারে না, সেটা যে যত বড় মাপের নেতাই হোক না কেন। যদি আমাদের নেতাকর্মী কেউ আরিফের সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই সেটা খুঁজে বের করা হবে। আগে তো তার সাথে কথা বলি। তোতা ভাই নাকি? তা তোতা ভাই, কখন আপনি পার্টি অফিস থেকে বাসায় ফিরে আইলেন? দূরবে, তোরে বললাম পার্টি অফিসে আজকে আমাদের সমাবেশ আছে, সেখানে উপস্থিত থাকিস। তা না, তোর কোনো খবরই নাই। আবার সেই কখন বাসায় আইছি আমি, আইসাও দেখি তুই বাসায়ও নাই। এতক্ষণ যাবৎ কোথায় কি করলি রে তুই? তোর ব্যস্ততার কারণে তো তোরে আজকাল খুঁজে পাওয়া যাইতেছে না। এত ব্যস্ত হয়ে গেছস তুই। আমার চাইতে মনে হয়
তুই এখন বড় নেতা। আর বললেন না তোতা ভাই, চেয়ারম্যান সাহেব তো আমারে ছাড়া এখন এক পাওয়া সামনে আইগায় না। যেখানে যায় সেইখানে আমারে সঙ্গে করে নিয়ে যায়। আজকে আবার পার্টি অফিসে আসমু, এই সময়ই চেয়ারম্যান সাহেব আমারে নিয়া উত্তরপাড়া মিলনের বাড়িতে গেছিল। ওইখানে কারা যেন মিলনের বাড়িতে আগুন লাগাই দিছে। সেই ঘটনা তদারকি করার জন্য চেয়ারম্যান সাহেব আমাকে নিয়ে মিলনের বাড়িতে গিয়েছিল। কি বলিস রে? উত্তরপাড়া মিলনের বাড়িতে আবার আগুন লাগাই দিল কারা? কার এত বড় সাহস আর অন্যজনের বাড়িতে সরাসরি আগুন লাগাই দেয়? ওর বাড়িতে আগুন কে লাগাইছে সেটা সরাসরি ওই দেখে নাই। তবে চেয়ারম্যান সাহেব থানায় বিষয়টা জানাইছে। ওনারা তদন্ত করে দেখবো যে এই আগুন কে আসলে লাগাইছে। আর তোতা ভাই, শুনলাম উপজেলা চেয়ারম্যান আরিফ নাকি পুলিশের কাছে ধরা খাইছে গতকালকে। ওরে কি এখনো থানায় নিয়ে আইসা জিজ্ঞাসাবাদ করে নাই? শফিক চাচার এই খবর শুনা কি অবস্থা? আপনারা যে ওর কাছ থেকে 50 কোটি টাকার ভাগ খাইছেন, এখন তো জিজ্ঞাসাবাদে যদি আপনাদের নাম বইলা দেয়, কি করবেন তোতা ভাই? আরে আর বলিস না, সেটা নিয়ে তো মহা এক কাণ্ড বইটা গেছে। আরিফরে থানায় নিয়ে আইছে, আজকে জিজ্ঞাসাবাদ করছে। তবে প্রাথমিকভাবে আমাদের নাম আরিফ বলে নাই। শফিক চাচা আমারে নিয়া থানায় গিয়েছিল। ওই বুড়াজিন সেট আপ কইরা আরিফের সাথে সরাসরি ভিতরে কথা বলছে। আরিফের মুখ আপাতত চুপ করায় রাখছে। বুড়াজিন যেন আরিফকে কি কি বলছে। আরিফ বলে কথা দিছে ওই আমাদের নাম স্বীকার যাইব না। আপাতত এই ঘটনাটা থেকে কিছুটা রেহাই পেলাম। এই বুড়াজিনের কথা শুনাতে যাইয়া রাজনৈতিক কেরিয়ারটাই ধ্বংসের মুখে ফালাই দিয়েছিলাম রে ডন। যদি আরিফ কোনোভাবে আমাদের নাম স্বীকার যাইতো, তাহলে শামসু যে কি করতো? আমি তো তোতা ভাই সে কখন থেকেই আপনাদেরকে বইলা যাইতেছি যে বুড়া জিনের পিছনে কোনোভাবেই থাকেন না, তাহলে কিন্তু একটা সময় যায়া আপনার পস্তাতে হইব। দেখলেন তো এখন কি হইল? আরিফের কাছ থেকে যে টাকাটা খাইছিলেন, এখন যদি আরিফ কোনোভাবে আপনাদের নাম বইলা দিত, তাহলে তো রাজনৈতিক কেরিয়ার যাইতোই, সেই সাথে আপনাদের জেলের গাড়ি টানতে টানতে দিন পার হয়ে যাইতো। এমনিতেই শামসু গ্রুপ আপনাদেরকে দেখতে পারে না, তার ভিতরে যদি আবার এই সমস্ত কথা শামসুর কানে যাইতো, তাহলে দেখতে পারতেন কি অবস্থাটা না হয়তো আপনাদের। তাই বলি ভাই, বেশি লোভ কিন্তু ভালো না। এখনো সময় আসে, সইরা আসেন। অডন, তুই ঠিকই বলছস। এ বুড়াজিনের সাথে আর কোনোভাবেই চলাফেরা করা যাইব না। আপাতত আরিফের ঘটনাটা কিছুটা স্থগিত আছে। একেটা থেকে পুরোপুরি বের হইতে পারলেই আর ওর সাথে কোনো রকমের কোনো যোগাযোগ রাখবো না। ওর সাথে আর চলাফেরা করা যাইব না। বাদ দে, এই সমস্ত ফালতু লোকের সাথে চলাফেরা কইরা নিজেই নিজের ক্ষতি করতে পারবো না। তুই ডন, আপাতত আমার জন্য একটু গরম পানি দে তো। শরীরটা কেমন যেন চুলচুল করতেছে। 3 দিন যাবত গোসল করি না। আজকে সাবান দিয়ে ডইলা ভালো কইরা গোসল করে ফ্রেশ হই। যা ভিতরে যায়া আমার জন্য হিটারে পানি গরম কর। কি ব্যাপার শামসু? শুনলাম প্রেসিডেন্টের সাথে বসছিলে নাকি তুমি? কখন আবার ওইখান থেকে চলে আইছো? আমি তো গিয়েছিলাম, যায়া
নৌশাদের কাছে শুনি তুমি নাকি কিছুক্ষণ আগে প্রেসিডেন্টের সাথে বইছিলা। পরে আর আমি প্রেসিডেন্টকে ওইখানে দেখতে না পাইয়া চলে আসলাম। কেমনে কি কি বিষয় নিয়ে প্রেসিডেন্টের সাথে বইছিল আজকে আবার? সেলিম ভাই, প্রেসিডেন্ট আজকে ডাকছিল আমারে। আমার জন্য নাকি প্রেসিডেন্টের কাছে বইয়ের বিশ্বের থেকে বিভিন্ন রকমের চাপ আসতেছে, আর দলীয় নেতাকর্মীরা আমার নামে প্রেসিডেন্টের কাছে বিভিন্ন রকমের অভিযোগ জানাইছে। আমি নাকি সকলের ঊর্ধ্বে যায়া সব ডিসিশন নেই, আমার মন গড়া সিদ্ধান্ত নিয়ে থাকি সবসময়। এইগুলো নিয়ে প্রেসিডেন্ট বিভিন্ন রকমের কথা শুনাইলো আমারে। শামসু, ইদানিং কিন্তু প্রেসিডেন্টের সিদ্ধান্ত আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না। প্রেসিডেন্টের গতিবিধি কেমন যেন রহস্যজনক। উনি কিন্তু অনেক সিদ্ধান্তই নিজের ইচ্ছা মতোই নিতেছে। দলীয় নেতাকর্মীরা চাইতেছে তোমারে আর আমারে এইখান থেকে মাইনাস করার জন্য, কারণ আমরা দলের দায়িত্ব নেওয়ার পর থেকে দলের ভিতরে দুর্নীতির রমরমা ব্যবসাটা একদম বন্ধ হয়ে গেছে, যার কারণে সবাই আমাদেরকে প্রেসিডেন্টের কাছে কালার বানানোর চেষ্টা করতেছে। আর প্রেসিডেন্টও দেখি ওদের কথা মতোই মত দিতেছে। প্রেসিডেন্ট এইগুলো কোন আক্কেলে করতেছে শামসু? সেলিম ভাই, ক্ষমতার কাছে সকলেই ধরা, কি আর বলবো। প্রেসিডেন্ট নিজের চেয়ার বাঁচানোর জন্য আমাদের বিরুদ্ধে কথা বলতেছে। শুধু আমাদের বিরুদ্ধে না, উনি নীতির বিরুদ্ধেও কাজ করতেছে। দলের একাংশ নেতাকর্মী চাইতেছে মোল্লা গ্রুপকে যে কোনোভাবে জামিন করানোর জন্য, আর প্রেসিডেন্টও ওদের সাথেই তাল মিলাইতেছে। প্রেসিডেন্ট মনে করতেছে এতে কইরা ওনার ক্ষমতা আরো চিরস্থায়ী হইব, কিন্তু প্রেসিডেন্ট এটা বুঝতে পারতেছে না যে মোল্লা গ্রুপ যদি এখন বাইরে আসে তাহলে ওনার জন্যই সবচাইতে বড় হুমকির কারণ হয়ে দাঁড়াইব। দেখবেন প্রেসিডেন্টকে মাইনাস করে ওরাই তখন ক্ষমতা দখল করে নেবে। শামসু, তুমি একদম ঠিক কথাই বলছ। ওদের উপর যেই রকম প্রতিশোধ আমরা নিছি, ওরা কি মনে করো বাইরে আসলে চুপচাপ বসে থাকবো? ওরা যে কোনো মূল্যে আমাদের উপর এই প্রতিশোধ তুলতে চাইব। দেখবা ওরা ওদের প্যানেলের সকল লোকজন নিয়ে প্রেসিডেন্টের বিরুদ্ধে দাঁড়ায় যাইব। তখন কিন্তু প্রেসিডেন্ট আমও হারাইব, সালাও হারাইব। কিন্তু প্রেসিডেন্ট যদি বুঝতে না চায় তাহলে আমরা কি করব বলো? ওনারে তো অনেকবারই আঙ্গুল দিয়া সব কিছু দেখাই দিছি, কে কোন কাজ করতেছে, কে কিসের সাথে জড়িত, সেইটা তো প্রেসিডেন্টকে অনেক আগেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। তারপরেও যদি না বোঝে, এখানে তো আমাদের কিছু করার নাই। কিছু করতে পারবো না মানে সেলিম ভাই, কি বলেন আপনি? চোখের সামনে এইভাবে সব কিছু নষ্ট হইতে কোনোভাবেই দিব না। যে পরিকল্পনা নিয়ে রাজনীতিতে ঢুকছি সেই পরিকল্পনা আমি শামসু ঠিকই বাস্তবায়ন করে ছাড়ব। আমার পরিকল্পনা বাস্তবায়ন করার পথে যে যে বাধা হইয়া দাঁড়াইব তারে আমি রাস্তা থেকে সরাই দিব। দরকার পড়লে এই প্রেসিডেন্টকেও রাস্তা থেকে সরানো হইব সময় মতো। যদি উনি ন্যায়নীতি এবং আদর্শের বিরুদ্ধে যায়া কাজ করে তাহলে প্রেসিডেন্টকেও মাইনাস করতে আমার দ্বিতীয়বার চিন্তা করব না। আমি সরাসরি বলে আইছি,
যদি ওরা জামিন পায় এর পরিণাম ভয়াবহ হবে। শামসু, সবচাইতে বেশি ঝামেলা করলো এই আইজি। যদি আমরা ডিআইজি মঞ্জুরুল এবং ওসি খালেকের জবানবন্দিটা আদালতে পেশ করতে পারতাম, তাহলে ওদের 100% আটকাইতে পারতাম। কিন্তু এখন ওদের জামিনটা আটকানো খুবই ঝামেলা হইতেছে। ওদের বিরুদ্ধে সেরকম শক্ত কোনো সাক্ষী আমরা আদালতে পেশ করতে পারতেছি না। কিভাবে ওদের জামিন আটকাবো? এইদিকে আমার দলীয় নেতা কর্মীরা ওদেরকে সারানোর জন্য মরিয়া হয়ে উঠছে। সব মিলাইয়া এবারে শুনানিতে মনে হয় ওদের জামিন হইতে পারে। এত সোজা না সেলিম ভাই, অনেক আটঘাট পুরাইয়া তারপর ওদেরকে জেলে ভরছি। এত সহজেই ওদেরকে ওইখান থেকে বের হইতে দিব মনে করছেন আপনি? এত সহজ বিষয় না। আমার নামও শামসু, কোবা শামসু। এর শেষ না দেখা আমি কি ওদেরকে ছাড়বো নাকি? যতই যেই চেষ্টা করুক না কেন, কোনোভাবে ওদেরকে জামিন হইতে দেব না আমি। কোন জজ ওদের কোর্টে উঠছে সেটা আমারে বলেন তো সেলিম ভাই, দেখবো নি আমি। ওনার সাথে একটু আলোচনা করার আছে আমার। দেখি কিভাবে মোল্লা গ্রুপ এবার জামিন পায়। মোল্লা গ্রুপকে জামিন করানোর জন্য যেই পিছে আসবে তাদেরকে আমি রাস্তা থেকে সরিয়ে দেব। তাহলে শামসু, আইজির বিষয়টা কি করতে চাইতেছ? আইজি তো এখন পর্যন্ত ওর কাছ থেকে সেরকম কোনো তথ্য বের করতে পারলাম না। আগেও যা বলছে প্রতিবারই আইজি ঠিক এই কথাই বলে যাচ্ছে। তাহলে আইজির বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নিবা? ওরে তো আর এইভাবে কাস্টডিতে আটকায় রাখা যায় না। ওরে কি চালান করে দিবা নাকি শামসু? দেখি আইজিরে কি করা যায়। একটু পরে সম্রাটকে আমি মন্ত্রণালয়ে ডাকছি। হয়তো কিছুক্ষণ পরেই সম্রাট মন্ত্রণালয়ে চলে আসবো। সম্রাট আসলে তারপর ওর সাথে আলোচনা কইরা দেখি কি করা যায়।